গণমাধ্যমকে হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা তৈরি করবে, ভীতির সঞ্চার করবে এই খাতের পেশাদার কর্মীদের মনে। বিশেষত রাজনৈতিক দলের পক্ষ হয়ে গণমাধ্যমকে হুমকি দেয়া রীতিমতো অশোভনীয় কাজ। ডিসিএসপিদের বলছি, আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি, আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন। আর আওয়ামী লীগ তো ভাই এরকম হঠাৎ করে 5-6 জন দল লোক এসে দল করলো আর আওয়ামী লীগ হয়ে গেলো, তা তো না। আওয়ামী লীগ তো ভাই 3 পুরুষের দল, রাজাকারের দোষর। আওয়ামী লীগ আমলে আপনি পাশে আমি ভিন্ন মতের লোক নিয়ে এখন একই মতের লোক নিয়ে আমার টকশো করতে হয়। তাহলে আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। প্রথমে সেনাবাহিনী তথা সেনাপ্রধানকে নিয়ে ষড়যন্ত্রমূলক বক্তব্য, তারপর সাংবাদিকদের মুখ বন্ধ করতে নতুন মবের সৃষ্টি, এখন চলছে সংস্কারের নামে নানান তালবাহানা ও ষড়যন্ত্র। নিজেকে যেন উপস্থাপন করছে রাষ্ট্রনায়ক হিসেবে। হ্যাঁ দর্শক, এতক্ষণ কথা বলছিলাম হাসনাত আব্দুল্লাহকে নিয়ে, তবে তার এই মন্তব্যকে ঘিরে ব্যাপক হুঁশিয়ারি দিচ্ছেন রাজনৈতিকবিদরা। ও যে কত বড় বন্ধু, যে তার খপ্পরে পড়ে সে বোঝে এই বন্ধুর তেজ কত, রেশ কত। তো হাসনাত আব্দুল্লাহ এর আগে সেনাবাহিনী প্রধান নিয়েও বলেছেন, যে কারণে তার বলার বিষয়টাকে আমি খুব আলাদা করে দেখতে চাই না। আমাদের 2-1 দিন অপেক্ষা করাই ভালো। আগের অভিজ্ঞতার থেকে হয়তো আগামীকাল পরশু বলবেন যে এটা তিনি বলেননি। এর আগে যখন তিনি সেনাবাহিনী প্রধান সম্পর্কে বলেছিলেন, এক পর্যায়ে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন কি, যে এইভাবে বলাটা ঠিক হয়নি। তাহলে আবার কোনভাবে বলাটা ঠিক ছিল ওইটা কিন্তু জানাননি। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কখনো দমিয়ে রাখা সম্ভব নয়। আওয়ামী লীগ পাট গাছ নয়, আওয়ামী লীগ হচ্ছে বট গাছ, যার শেকড় অনেক গভীরে। এমনই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। আপনি চট্টগ্রামের জন্য আওয়ামী লীগ বলবো তুমি আর এসব করতে পারবে না, তুমি আর মিছিল করতে পারবে না, তুমি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারবে না, তুমি জয় বাংলা বলতে পারবে না, জয় বাংলা বলে পিটাবো। এই দেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত। আওয়ামী লীগ পাট গাছটা যে টান দিয়ে উঠায় ফেলেন, আওয়ামী লীগ বট গাছ, এর শিকড় অনেক গভীরে। অপরদিকে অন্যান্য টকশোতে রাজনৈতিকবিদরা জানিয়েছেন, দেশের প্রশাসন ও গণমাধ্যমের প্রতি যে মব সৃষ্টি হচ্ছে তাতে এটাই স্পষ্ট যে আগের সরকারই ভালো ছিল। সরকার তো সরাসরি গণমাধ্যমে হস্তক্ষেপ করছে না। কোথায় করছে না, প্রশ্ন পর্যন্ত করা যাচ্ছে না। আপনি খুব বাহবা নিচ্ছেন যে একেবারে সবাই মুক্ত, এই স্বাধীন। কিসের মুক্ত স্বাধীন? আপনি কাঠামোটাকে কিসের উপর আমি বলবো যে আমি স্বাধীন? আপনি আমাকে সামনে পোলাও প্লেট রাখছেন কিন্তু কাছে আনতে দিচ্ছেন না, বলতেছেন ওই তো সামনে ইয়ে আছে, কিন্তু আমি তো খাইতে পারতেছি না পোলাওটা। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখবো আজকের খবরের বিস্তারিত। পৃথিবীতে এমন অনেক অনেক মানুষ আছে যারা শুধুমাত্র নিজের মুখের কারণে, এই মুখের নিয়ন্ত্রণ না থাকার কারণে বহু জায়গায়, বহু স্থানে, বহু ক্ষেত্রে বাস খেয়েছে, এবং সেই বাসটা নিশ্চিতভাবেই রাজনৈতিক বাস। তেমন বাস খেয়েছে আমাদের জলহস্থী জনাব হাসনাত আব্দুল্লাহ। কি বাস খেয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি, তার আগে আমি আপনাদেরকে একটা বিশ্লেষণ করি। প্রিয় দর্শক, আপনারা জানেন 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস এবং 8 আগস্ট হচ্ছে নতুন বাংলাদেশ দিবস। আমার কথা হলো, এইখানে যে এই দিবস কেন্দ্র করে ডক্টর ইউনূসের যে সিদ্ধান্ত, তার সরকারের সেই সিদ্ধান্তের প্রতিবাদে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম বিবৃতি দিয়েছে। তারা বলেছে নতুন বাংলাদেশ দিবস হবে 5 আগস্ট এবং গণঅভ্যুত্থান দিবস হবে 5 আগস্ট। কিন্তু ডক্টর ইউনূস 8 আগস্ট কেন নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করলেন? এখানে একটা বিশাল হেতু রয়েছে। যদি ডক্টর ইউনূসের সরকার 5 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে আখ্যায়িত করতে যান কিংবা ঘোষণা দেন, সেই ক্ষেত্রে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হবার পর থেকে 8 আগস্ট পর্যন্ত যতগুলা পুলিশ হত্যা করা হয়েছে, যতগুলা আওয়ামী লীগের কর্মী সমর্থক হত্যা করা হয়েছে, প্রত্যেকটার দায় আলটিমেটলি চলে আসবে ডক্টর ইউনূস সরকারের হাতে। কারণ 8 আগস্ট ডক্টর ইউনূসের সরকার শপথ নিয়েছিল। বুঝেছেন আপনারা বিষয়টা? মানে 5 তারিখে যদি ইউনূস সরকার নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে, সেই ক্ষেত্রে 5 থেকে 8 তারিখ যা যা মার্ডার হয়েছে, প্রত্যেকটা মার্ডারের দায় নিতে হবে ডক্টর ইউনূসকে এবং তার উপদেষ্টা পরিষদকে। এবং সে দায় ডক্টর ইউনূস একজন ধূর্ত মানুষ, তিনি কখনোই নিতে চাইবেন না। সেই জায়গা থেকে মূলত 5 আগস্টকে বাদ দিয়ে 8 আগস্ট করা হয়েছে নতুন বাংলাদেশ দিবস। এরপর আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। 1975 সালের 15 আগস্ট যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়, যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিপ্লবের মহানায়ক আখ্যা দিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছিল, ফ্রিডম পার্টি। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর যারা সুবিধাভোগী, যারা সব থেকে বেশি সুবিধা নিয়েছিল, তারা কিন্তু এই হত্যার দায় কিন্তু স্বীকার করে না কিংবা দায় নেয় নাই। কিন্তু ওই যে হত্যাকারী মহাবিপ্লবীদেরকে দিয়ে যে ফ্রিডম পার্টি গঠন করা হয়েছিল, সেটা কিন্তু কালের বিবর্তনে এই বঙ্গবন্ধু হত্যার দায় নিয়ে তার ধ্বংস হয়ে গেছে।
ঠিক তেমনি ভাবে একই প্রসেসে এনসিপি কেও ঠিক একই কারণে সৃষ্টি করা হয়েছে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী যে হত্যাকাণ্ডগুলো বাংলাদেশে সংঘটিত হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, প্রত্যেকটার দায় এনসিপি কে নিতে হবে। এবং এই দায় নিতে নিতে এই ছেঁচড়া টুকাই এই লাফাঙ্গাদের যে তথাকথিত সংগঠন, এরা নিঃস্ব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 75-এ ফ্রিডম পার্টি যেমন বঙ্গবন্ধু হত্যার পর মহাবিপ্লবী সেজে তারা সার্ভাইভ করতে পারেনি, ঠিক একই ভাবে 2024 সালে তাদের ভাষ্য অনুযায়ী দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতার পর যে নতুন রাজনৈতিক দলের জন্ম নিয়েছে এনসিপি, এই এনসিপি কালের বিবর্তন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা মিলিয়ে নেবেন। এবার আসি হাসনাত আব্দুল্লাহ কিভাবে সেধে বাস নিল। ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামে একটা জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউবে একটা লাইভ প্রোগ্রাম করে খালেদ মহিউদ্দিন সাংবাদিক, তার একটা অনুষ্ঠানে অতিথি হয়ে হাসনাত আব্দুল্লাহ গিয়েছে এবং সেখানে সে বিবৃতি দিয়েছে ডিজিএফআই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং ডিজিএফআই বাংলাদেশের মিডিয়াকেও নিয়ন্ত্রণ করছে। তার মুখে আপনারা কথাগুলো শুনেন। ডক্টর ইউনূসের ডিজিএফআইও শেখ হাসিনার ডিজিএফআই এর মতোই আচরণ করতেছে। ডেফিনেটলি ওকে, মিডিয়া হস্তক্ষেপ করা হচ্ছে, নিউজ করানো হচ্ছে এবং দেখা যাচ্ছে ডিজিএফ এর পত্রিকায় নিউজ করছে, কিছুক্ষণ পরে নামিয়ে তারপরে হচ্ছে আবার মেসেজ দিচ্ছে যে এটা হচ্ছে অনেস্ট মিস্টেক এবং এই ধরনের পুনরাবৃত্তি হবে না। এবং রাজনৈতিক বিভিন্ন ব্যক্তির সাথে আলোচনা করা, রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিকে নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, সিট নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, এই কাজগুলো তো এখন অব্যাহত এগুলি কেন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমার কাছে মনে হচ্ছে যে, আমি ব্যক্তিগতভাবে এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে অফকোর্স কমপ্লিট ফেইলিওর। এটা ফেইলিওর এবং ইনস্টিটিউশন গুলো এখনো পর্যন্ত উনার খুব কবজায় নাই ডিজিএফআই। দেখেন, আপনি আমার মুখ থেকে আমি বলি, আপনি যেই জায়গায় আমাকে হচ্ছে নিতে চাচ্ছেন, আমি এই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পারফর্ম করা উচিত ছিল, ইনস্টিটিউশন গুলা যেভাবে হচ্ছে সংস্কার করা প্রয়োজন ছিল, উনার যতটা স্ট্রং হওয়ার উচিত ছিল, আনফরচুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত। হাসনাত আব্দুল্লাহর এই কথার প্রসঙ্গে দু একটা কথা আসলে ইতিহাস থেকে বলতে হবে। ডিজিএফআই কাদের প্রতিষ্ঠান? ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। এই ডিজিএফআই 2007 সালে তৎকালীন সদ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুসন্তান বা কুসন্তান জনাব তারেক রহমান, তাকে কি করেছিল আপনাদের মনে আছে? 7ই মার্চ তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনী তাকে গ্রেফতার করেছিল, পরবর্তীতে তিনি ডিজিএফআই এর তত্ত্বাবধানে ছিলেন এবং তাকে 2001 থেকে 2006 খুন, গুম, ধর্ষণ, লুটপাট, টেন্ডারবাজি, জঙ্গি তৎপরতা, অস্ত্র মামলা, বিভিন্ন অপরাধে তখন কিন্তু তারা কোন গণ অভ্যুত্থানের মতো হত্যা করে নাই, মানে মেটিকুলাস ডিজাইনের করে নাই। হাওয়া ভবন ছিল কিন্তু একাধারে এদের মতো থানায় ঢুকে ঢুকে পুলিশকে মারে নাই, গর্ভবতী কোনো নারী পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে নাই, কোন পুলিশের লাশ তারেক জিয়া ফ্লাইওভারের ঝুলাই নেয়। তারপরেও তাকে যেই মারটা মেরেছিল ডিজিএফআই এবং সেনাবাহিনী, অমাবস্যা রাতে যখন চন্দ্র বা চাঁদ উঠে তখন সেই ব্যথার যন্ত্রণা অনুভব করে, আমি নিশ্চিতভাবে বলতে পারি তারেক রহমানের সেই ব্যথা দেখার পরও হাসনাত আব্দুল্লাহ যদি ডিজিএফআই কে নিয়ে মন্তব্য করে, তাহলে আসলে ভাই কিছু বলার নাই। ডিজিএফআই সেনাবাহিনী কোন মডেলে চলে, কিভাবে চলে, সেগুলো আমি আর বলতে চাই না, এগুলা না বলাই বেটার আমি মনে করি। তবে ডিজিএফআই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থাকে নিয়ে প্রকাশ্যে অনলাইন প্ল্যাটফর্মে যখন আপনি নেতিবাচক কুরুচিপূর্ণ মন্তব্য করবেন, তখন ডিজিএফআই যে আপনাকে চুমা দেবে, ডিজিএফআই আপনাকে নিশ্চিতভাবে সময় এবং সুযোগ বুঝে পশ্চাৎ দেশে বাস নাকি সেদ্ধ ডিম দেবে, সেটা সময় বলে দেবে। সেটা তারেক রহমানের কাছ থেকে যদি জনাব হাসনাত আব্দুল্লাহ একটু জেনে নেয় তাহলে ভালো হবে। পরবর্তীতে তাকে ডিজিএফআই পর্যন্ত পৌঁছাতে দেওয়া হবে কিনা সেটাই সন্দেহ। এর আগে জনতা খেয়ে দেয় কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তবে জনতা খেয়ে দেওয়ার পূর্বে যদি ডিজিএফআই তাকে ধরে নিয়ে যায়, সেই ক্ষেত্রে সে বেঁচে যাবে। বাট তার উপর যা যাবে পশ্চাৎ দেশে, আমি নিশ্চিতভাবে বলি আপনাদেরকে, সরিষার তেল মেখে আছুলা কঞ্চি কিংবা আছুলা বাস দেওয়া হবে। ডিজিএফআই কে নিয়ে প্রকাশ্যে এরকম মন্তব্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মীকে করতে দেখেছেন? এই ডারবি নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করে, এই টাকলা ফুয়াদ, জলাতঙ্ক ফুয়াদ সেনাবাহিনীকে নিয়ে কথা বলে, এই হাসনাত সার্জিসের মতো অবলা শিশু বাচ্চা যারা কিনা রাজনীতির রটাও ঠিক মতো বোঝে না,
ভাই বাকপটুতা আর রাজনৈতিক প্রজ্ঞা এক জিনিস না। কথা অনেকে বলতে পারে, কথা বলা মানে যে সে রাজনীতিতে অনেক বেশি এক্সপার্ট, তার মাঠে অভিজ্ঞতা রয়েছে, এ ধরনের কোনো বিষয় না। মাঠের রাজনীতি আর টকশো রাজনীতি দুইটা ভিন্ন বিষয়। গোলাম মোল্লা রনিয়া টকশোতে অনেক লম্বা লম্বা কথা বলে, কিন্তু মাঠের রাজনীতিতে কিন্তু ফলাফল ডাব্বা। এগুলো উদাহরণ দিতে চাই না, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যেটা করেছে, ডিজিএফআই কে নিয়ে যে ধরনের মন্তব্য করেছে, আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলে দিতে চাই, হাসনাত আব্দুল্লাহ নিজের কষ্টাদেশে নিজেই বাস গুঁজে নিয়েছে। কারণ ক্ষমতা কখনো চিরস্থায়ী না। ডক্টর ইউনূস আজীবন ক্ষমতায় থাকবেন না, তাকে আজ বা কাল চলে যেতে হবে, এবং চলে যাওয়ার পর তাদের উপক্রম, তাদের পরিণতি কি হবে তারা এখনো স্বপ্নেও ভাবতে পারছে না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।